This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन गीताয় লেখা আছে। সোজা বাংলা মানে হচ্ছে কর্ম করে যাও, ফলের আশা করো না। এখন মুশকিল হচ্ছে এটা সেই যুগে সেই সময় যখন ওই কুরুক্ষেত্রে এই কৌরব পাণ্ডব একে অন্যকে মোটামুটি এক হাত বুঝে নেওয়ার জন্য তৈরি হচ্ছে, সেই সময় মৌকা বুঝে অর্জুনের কাছে কথাটা তো পেরে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এরপর বাকিটা ইতিহাস, এটা আমরা জানি। কিন্তু মুশকিল হচ্ছে শ্রীকৃষ্ণের কথাটা তৃতীয় পাণ্ডবের জন্য যতটা কার্যকর হয়েছিল, সেই কথাটা আজকের দিনেও সমানভাবে কার্যকর, এই ঘোর কলিতেও। সত্যি কথা বলছি, শুধু একটু ফিউশন হয়েছে আর কি, মানে ফিউশন হচ্ছে বাইরের থেকে কিছুর সঙ্গে না। ওই গীতার মধ্যেই যা আছে, ওই পরে যেরকম লেখা আছে ফলেন পরিচয়তে, তো এই দুটোর ফিউশন করে কোথাও গিয়ে রাজনৈতিক নেতারা তারা গীতাটাকে পুরো আত্মস্থ করে নিয়েছেন। আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে তাই অত্যন্ত সচেতন, এবং তারা বিশ্বাস করেন কাজটা করতে হবে আর সেটা ফলের জন্যই করতে হবে, কারণ ওই ফলেনও পরিচয়তে। আর সেই জন্যই তারা এটাও বিশ্বাস করেন শুভ কাজে দেরি করতে নেই। তাই দেখুন না, লোকসভা ভোটের ঘোষণা জাস্ট হয়েছে কি হয়নি, শুভ কাজ হয়ে গেছে। দেখে মনে হতে পারে যে কাল কি ছিল, কাল কি পয়লা বৈশাখ নাকি অক্ষয় তৃতীয়া, এর কোনোটাই না। কিন্তু ওই ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে সব মুহূর্তগুলোই কোথাও গিয়ে যেন অত্যন্ত শুভ এবং দ্রুত চলে যাচ্ছে। তো তাই সময় নষ্ট করতে কেউ আর রাজি নন। ওই সিনেমা হলে যেরকম দেখবেন শুরুর সময় শুটিং শুরুর জন্য শুভ মহরত হয়, অথবা ধরুন কেউ দোকান ওপেন করছেন, মানে রোজগার টোজগার শুরু হবে আর কি, এরকম সময় সবাই হাল খাতা করেন, ব্যবসা সবই তো একই রকম আর কি আজকালকার দিনে, কোনটার অন্য রকম, সব এরকম নারকোল ফাটিয়ে ঠাটিয়ে সব গোটা বিষয়গুলো শুরু করেন। ভোটের ক্ষেত্রেও কিন্তু শুভ মুহূর্তটা হয়েই গেল, জাস্ট ভোট ঘোষণা হয়েছে। আর কোচবিহারে কেউ কারোর হাত পা মাথা কী কী ভেঙেছে কী কী ফেটেছে জানি না, কিন্তু শুভ মুহূর্তটা হয়ে গেছে, সেটা একদম বিলক্ষণ বুঝতে পারছি। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ দুজনেই মন্ত্রী, একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, আরেকজন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দুজনেই গতকাল রাত্রে বোধহয় এই কুচবিহারের দুজনেই আবার মানে ডাক সাইটে নেতা, দুজনেই ভুলে গেছিলেন বোধহয় যে কোথাও গিয়ে তারা মন্ত্রী টন্ত্রী সব কিছু সর্বসমক্ষে বোধহয় করতে টরতে নেই। তারা সব কিছু ভুলে টুলে গতকাল রাত্রে দুজনে ডুয়েল লড়তে নেমে পড়েছিলেন। ডুয়েল জানেন তো, আগেকার দিনে ওই রাজারা তারা কিন্তু ডুয়েল লড়তেন। হয়তো দুই রাজার চয়েস কমন হয়ে গেল, অথবা কিছু একটা জিনিস পছন্দ, দুজনেই তার জন্যে লড়ছেন। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে চিরবে না, সেটা ডুয়েল লড়ে ঠিক হবে, দুজনের মধ্যে লড়াই 1:1। শর্ত থাকতো লড়াইতে যিনি জিতবেন তিনি ওই কাঙ্ক্ষিত জিনিসটার মালিক হবেন। নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ দুজনেই মন্ত্রী, দুজনের কাঙ্ক্ষিত জিনিসটাও কি এক? মানে এটা অবশ্য ভ্যারিয়েবল, মানে সময়ে সময়ে পাল্টে যায়। এখন যেরকম দুজনেই চাইছেন এই কোচবিহার লোকসভা আসনটা জিততে, নিশীথ নিজেই প্রার্থী, আর উদয়ন গুহর দল তারা প্রার্থী করেছে সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়াকে প্রথম দফায়, অর্থাৎ 19শে এপ্রিল যে এই আসনটায় ভোটটা হবে তার ঠিক 1 মাস আগে 19শে এপ্রিল তো ওই জগদীশ বসুনিয়া তাকে এক হাতে বুঝবেন, নিশীথ প্রামাণিক এটা তো ঠিকই আছে, সেখানে লড়াই হবে ভোটের বাক্সে, মানে ভোট যন্ত্রে ইভিএম মেশিন টেশিনে আর কি। কিন্তু তার 1 মাস আগে কোথাও গিয়ে হঠাৎ মনে হলো উদয়ন গুহ নিশ্চয়ই বলেছেন যে আরে পরে জগদীশ বসুনিয়ার মহড়াটা নেবে, তার আগে এক হাত আমার সাথে আগে হোক, আগে আমাকে পেরো, তারপর তো জগদীশ বসুনিয়া। সেম ডেট 19, ওই 19শে ভোট এপ্রিল,
আর 19শে মার্চ এই লোকসভা কেন্দ্রে এই কোচবিহারে দুই মন্ত্রী, একজন রাজ্যে একজন কেন্দ্রে, দুজনেই একে অপরের মহড়া নিয়ে নিলেন। ওই টেস্টিং আর কি, এক হাত হয়ে গেল, বুঝে নিলেন কে কতটা তৈরি। গতকাল প্রচারে বেরিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। অভিযোগ, একই সময় একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই উদয়ন গুহ এবং তার সঙ্গী সাথীরা আর কি। দিনহাটার রাস্তায় আচমকাই একে অন্যের সঙ্গে মুখোমুখি হয়ে যান। ছোটি সি মুলাকাত, এভাবে থাকতে পারতো ব্যাপারটা, কিন্তু যথারীতি এরা দুজন কাছাকাছি চলে এলে ওখানে এই মুহূর্তে কোচবিহারে এরা দুজন হচ্ছেন, একজন যদি পজিটিভ পোল আর আরেকজন নেগেটিভ পোল। ওই পজিটিভ নেগেটিভ সামনাসামনি যদি একবার প্লাস মাইনাস একবার যদি মানে ছোঁয়া লাগে কি হয়তো জানেন, স্পার্ক, বিস্ফোরণ, যা যা হওয়ার তাই হয়েছে। যথারীতি বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা তাদের দিকে ধেরে এসছেন, আর ওদিকে তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন বিজেপির কর্মীরাই তারাই গিয়ে মারধর করেছেন। এবার মোদ্দা কথা হচ্ছে হুলুস্থুলু কাণ্ড। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা ও নিরাপত্তারক্ষীরা তারা যথারীতি দেখেছেন মন্ত্রী রয়েছেন, তার সামনে এরকম গণ্ডগোল, তিনি গোটা ব্যাপারটার মাঝখানে পড়ে গেলে আরও জটিল হয়ে যেতে পারে পরিস্থিতি, এইভাবেই তারা ঠেকাতে নেমেছিলেন। তাতে নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় প্রতিনিধির কাছ থেকে কি শুনছিলাম জানেন তো, নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ যেভাবে একে অন্যের দিকে তেড়ে যাচ্ছিলেন, তাতে দু দলের সাধারণ কর্মী সমর্থকদের মোটিভেশনের অন্তত কোনো অভাব হয়নি। সেটাই স্বাভাবিক, দুই মন্ত্রী তারা রাস্তায় নেমে পড়েছেন, একে অন্যের দিকে তেড়ে যাচ্ছেন, আর দুই দলের কর্মীরা তারা কি আর দেখবেন, জাস্ট একটা সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তেড়ে যাওয়াটাই তো যথেষ্ট। রে করে তারাও তেড়ে গেছেন। সেই তো মানে এক্ষেত্রেও রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একবার মনে করে দেখুন, ভদ্রলোক সব জায়গায় লিখে গেছেন। সেই কবে তিনি বলেছিলেন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। কাজী সেই জিনিসটা, সেই ট্র্যাডিশনটা, সেটা কি আর ভুল হতে পারে? এই আজকের দিনে সেটা কি বদলে যাওয়ার কথা নাকি? একই রকম আছে। নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহ তাদের যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তারা তাই আরও ডবল উৎসাহে ডবল রেড়ে করে তেড়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছেন। এদের দুজনের হাবভাব, কথাবার্তা, দুই মন্ত্রীর, এদের মধ্যে কিন্তু প্রবল বারুদ থাকে সারাক্ষণ। দুজনের প্রতি এত বারুদ ভেতরে ভেতরে জমা করে রেখেছেন, সামনাসামনি হলেই কিন্তু একদম বিস্ফোরণ হতে শুরু করে। আমি হিসাব দেখছিলাম জানেন তো, এই মোবাইলে বসে বসে দেখছিলাম যে ধরুন গত বছরের ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি থেকে এবছর আজকে মার্চ মাস শেষ হতে চললো আর কি, এই রকম একটা অবস্থায় এর মধ্যে 4বার এরকম এই নেতারা মুখোমুখি হয়েছেন, এই দুই নেতা মুখোমুখি হয়েছেন, এবং প্রত্যেকবার গণ্ডগোলটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কোনো বার মানে লাঠালাঠি, কোনো বার আরও বেশি বোমা টোমা হ্যান ত্যান সব কিছুই নাকি হয়ে গেছে। দুই নেতার অনুগামীরাও সবসময় বোধহয় একদম ওই রডং দেহি মেজাজেই থাকেন, বলে না ওয়ার ফুটিংয়ে থাকা, একদম তারা জাস্ট বললেই হলো সঙ্গে সঙ্গে নেমে পড়লেন। উদয়ন গুহ আর নিশীথ প্রামাণিককে কোনোভাবে দুপাশে সরিয়ে নিয়ে গিয়ে তারপর হয়তো লোকে ভেবেছিল যে যাক এবার সব কিছু শান্তঠান্ত হবে, হয়নি। মানে এতটাই মোটিভেশন, এতটাই অনুপ্রেরণা তারা তাদের বাকি কর্মী টর্মীদের দিয়ে ফেলেছিলেন দুই নেতা, তাতেই কিন্তু ওই দিনহাটা সংঘর্ষ চলছে, বিক্ষোভ চলছে, উত্তপ্ত পরিস্থিতি। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা নিশীথ প্রামাণিককে গাড়িতে তুলে কনভয় নিয়ে চলে গেছেন, আর সেইখান থেকে শুরু হয়েছে বাকি গল্পটা, যেখানে কোথাও গিয়ে বন্ধ ডাকা এবং তারপর দফায় দফায় মারপিট টারপিট সব হয়ে গেছে। সব মিলিয়ে যত কাণ্ড কোচবিহারে, এবং এটা যদি ভোটের শুরু হয়, জাস্ট ভোটের ঘোষণার সঙ্গে সঙ্গেই যদি এইটা ট্রেলার হয়, তাহলে আসল মুভিতে কি কি থাকবে, কীরকম অ্যাকশন প্যাকড হবে ভেবে দেখেছেন একবারও? এমন হাই প্রোফাইল সম্মুখ সমরকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই অগ্নিগর্ভ দিনহাটা। পরিস্থিতি সামলাতে গিয়ে মাথা ফাটে দিনহাটার এসডিপিওর।
ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে, তীর ছুটছে, এই যে তীর। অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। নেতাদের সুরেই সুর মিলিয়ে অভিযোগের তীর ছুড়ছেন কর্মীরা। ঋষি প্রামাণিক কোনো প্রোগ্রাম সেরে আসার কথা ওর গাড়ির থেকে সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধড়ক মেরেছে। উদয়ন গুহ এবং উদয়ন গুহর কিছু গুন্ডা বাহিনী আমাদের নিশীথ প্রামাণিকের কনভয়েতে হামলা চালায়। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি চলছে কোচবিহারে। তাপমাত্রা কমলেও রাজনৈতিক উত্তাপ এতটুকু কমেনি। দুপুরেই পুলিশ সুপারের অফিসের বাইরে গেরুয়া শিবিরের অভিযান। তৃণমূল ঢিলে দিতে নারাজ, রাজনৈতিক আবহাওয়া মোটেই ভালো নয় বলেছেন রাজ্যপালও। Political climate is not good there. I will not interfere in the activities of the Election Commission. I have sought report from the DGP. যাই হোক, যা বলছিলাম, সচরাচর নারকোল ফাটিয়ে ওই শুভ মহরত হয়, এক্ষেত্রে এসডিপিওর মাথা ফাটিয়ে শুভ মহরতটা শুরু হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, ভোটকে ঘিরে এই রাজনৈতিক সংঘর্ষের ফলে কি হলো? হলো তো অনেক কিছুই। প্রথমত বাংলার মানুষ আরেকবার ওই সত্যান্বেষী বোসের পরিচয় পেল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ দিনহাটা গেছিলেন। তিনি বলেছেন, এই কেন্দ্র আর রাজ্যের দুই মন্ত্রীর এই নজিরবিহীন ডুয়েলের পর তার কাছে প্রাথমিক রিপোর্ট পৌঁছেছিল, কিন্তু তিনি তো তাতে থেমে থাকার লোক নন। সত্যি কি ঘটেছে সত্যিটা তাকে জানতেই হবে। সেই সত্যানুসন্ধান করতেই তিনি সোজা কোচবিহারে পৌঁছে গেছেন। এরকম তার অভ্যেস আছে। এর আগে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে যখন উত্তেজনা ছড়িয়েছে বা পঞ্চায়েত ভোটের সময় যখন রাজনৈতিক সংঘর্ষ উঠেছে, একইভাবে তিনি সোজা সেই ঘটনাস্থলে ছুটে গেছেন সত্যের অনুসন্ধানে আর কি। সেই সত্যানুসন্ধানের ফল কি হয়েছে এখন অবধি রেজাল্টগুলো পাওয়া যাবে নিশ্চয়ই। গেছেন যখন সব কিছু দেখেছেন নিশ্চয়ই কোনো না কোনো সময় পাওয়া যাবে আর কি। দিনহাটার ঘটনা রাজ্যপালকে কিন্তু আরেকবার তার সেই পুরনো অ্যাসাইনমেন্টটা ফিরিয়ে দিল, এটা বুঝতে পারছি আর কি। সুযোগ একটা পেয়ে গেলেন আর কি। এছাড়া আর কি ঘটল? তৃণমূল আর বিজেপি দুদলই আরেক প্রস্থ ক্ষমতা জাহিরের সুযোগ পেয়ে গেল। বলা ভালো, যাচাই করে নেওয়ার সুযোগ পেয়ে গেল যে ঠিক আছে, লড়াইটা সেয়ানে হবে না একটু কম বেশি আছে, কে কোথায় একটু খামতি আছে, সেগুলো তারা আগামী কয়েকদিনে পূরণ করে নেবেন, এটা বুঝতে পারছি আর কি। আজ এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল বিজেপি, আর সেটা নিয়েও কিন্তু ধুমধুমার বেঁধে গেছে। থামতে নারাজ কেউ। পুলিশ বিজেপি কর্মীদের আটকাবে, আর বিজেপি কর্মীরা তারা তো ওই ব্যারিকেড ভেঙে এগোবে ধস্তাধস্তি যা হয় আর কি। এই বিষয়গুলো এখন আস্তে আস্তে লোকজন এবং সবাই যত সময় এগোচ্ছে, যত নির্বাচনের ডেটটা এগিয়ে আসছে, তত লোকজন চার্জড আপ হয়ে যাচ্ছে। যে কোনো বিষয়কেই চট জলদি ওই রকম চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতিতে না নিয়ে গেলে ভোটটা জমে নাকি, ওগুলো করতেই হবে। এবার উল্টো দিকে দেখুন, আজ 24 ঘন্টা দিনহাটা বন্ধ ডেকেছিল তৃণমূল। এইটা দেখে তখনই মনে হয়েছিল, জানেন তো, মুখ্যমন্ত্রী তার ঘোষিত অবস্থান হচ্ছে বন্ধ ডাকা যাবে না। তো সেই রাজ্যেই বিরোধীরা যদি কোনোভাবে বন্ধ ডেকে বসে, সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেন যে সরকারি কর্মীদের হাজিরাটা বাধ্যতামূলক, কেউ না এলে তার সেই ওইসব কিছু সার্ভিস বুক টুকে দাগ ফাঁক পড়ে যাবে, ঢেড়া পড়ে যাবে, এরকম সব বলা টলা হয় আর কি। একদম নোটিফিকেশন জারি করে বলা হয়। সেই রাজ্যে সেই সরকারের একজন মন্ত্রী তিনি বন্ধ ডেকে দিলেন। এটা কি করে হলো? এটা কি মানে কোনো জায়গায় কুচবিহার কি অন্য একটা ব্যতিক্রমী চরিত্র নাকি, বা তা সেখানে কি অন্য নিয়ম কাজ করে দলে? এরকম একটা পরস্পর বিরোধী বা এরকম ব্যতিক্রমী অবস্থান, এইটা দেখার সৌভাগ্য তার একটাই কারণ, এটা এই দেখতে পেলাম আমরা কাল রাতের এই রাজনৈতিক সংঘর্ষটা। ভাগ্যিস সেটা হলো। মানে খেয়াল করে দেখুন, কোচবিহার একদিকে দিকদ্রষ্টা,
ওখান থেকেই তো এই আমাদের এখানে সাম্প্রতিককালে নির্বাচন হলে তার গায়ে রাজনৈতিক হিংসার ছাপ একদম পাকাপোক্তভাবে লেগে গেছে। সেইটার শুভ মহরত হলো কোচবিহারে। সেইখানেই আবার ব্যতিক্রমে বন্ধ ডাকা হলো এবং সেটা সম্পূর্ণ দলের বা দলনেত্রীর উল্টো অবস্থানে গিয়ে। এই এতগুলো জায়গা, তার মানে কোচবিহার যে একদম ব্যতিক্রমী এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার কোথাও গিয়ে এই বিষয়টা অবশ্য রিয়েলাইজেশনের মধ্যেও এসছে, কোথাও গিয়ে হয়তো বুঝতে পেরেছেন যে উদয়ন ঘোষ যে যা তিনি করেছেন বা যেটা হচ্ছে সেটা কোথাও গিয়ে সরকারের অবস্থানের সম্পূর্ণ উল্টো পথে যদি চলে যায় তাহলে আবার একটু সমস্যা হতে পারে। সেটা বুঝেই কি দুপুরে বন্ধ প্রত্যাহার করে নেন উদয়ন ঘোষ, নাকি বন্ধ ডাকার পর তার মনে হয়েছে রমজান মাসে হিসেবটা বোধহয় একটু ঠিকঠাক হয়নি। নিশ্চিত ভোট ব্যাংক বলে তৃণমূল যাদের মনে করে তাদের অসুবিধা হবে বুঝেই দুপুরের মধ্যে এই বন্ধ প্রত্যাহার করে নেন উদয়ন ঘোষ। এই সমস্ত বিষয়গুলো জানতে তো হবেই যে ঠিক কী কারণ, কখন কোন রিয়েলাইজেশনটা ঠিক কটার সময় মাথার মধ্যে এলো, কখন ব্যতিক্রমী চিন্তাভাবনাগুলো কেন উঁকি মারলো, এসবগুলো জানাটা খুব জরুরি, জানেন তো। এর মধ্যে আর এটাও জানার চেষ্টা করব, মাঝে মধ্যেই বিরোধীদের চমকানো ধমকানোর অভিযোগ যার বিরুদ্ধে ওঠে সেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর, মনে আছে তো, এই লোকসভা ভোটে শান্তি রক্ষা করার জন্য এবার কিন্তু নির্বাচন কমিশন 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে এই আমাদের এখানে। এই ব্যাপারগুলো জেনে নেওয়া, বুঝে নেওয়া, সেটার জন্যই একজনই বলতে পারেন, কে বলতে পারেন বুঝতেই পাচ্ছেন আপনারা। উদয়নবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। নমস্কার। বলছি, ভোট ঘোষণা হলো, আর ভোট ঘোষণার সাথে সাথে মানে গন্ডগোলেরও শুভ মহরত হয়ে গেল, আর সেটাও আবার কুচবিহার থেকে। এইটা কিভাবে দেখবেন? মানে কুচবিহারের সঙ্গে কি গন্ডগোলটা একদম ওতপ্রোতভাবে জড়িত? হ্যাঁ, কুচবিহারের সাথে গোলমালটা ওতপ্রোতভাবে জড়িত তখন থেকে, যখন থেকে এই যে আজকের যিনি MP, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, তখন থেকে এই গোলমালের সূত্রপাত। আর এখন তো তিনি MP, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কথায় কথায় হাতে মানুষের গলা কাটেন, কাজেই এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিবৃত হয়ে থাকেন, নানাভাবে মানুষকে আক্রমণ করা, নানাভাবে মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, এটা তার অনেক পুরনো অভ্যেস। গত বছরের ফেব্রুয়ারির থেকে আজকে পর্যন্ত প্রায় 4 বার মতো আপনারা মুখোমুখি হয়েছেন এবং 4 বারই গন্ডগোল হয়েছে। মানে আপনাদের মধ্যে সৌজন্যের কোনো বিষয় নেই আর কি। না, মুখোমুখি হওয়ার কথাও ছিল না। কালকে আমি একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছি, সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠছি, ওর কনভয় সেখান দিয়ে পাস করছে, ওর কনভয় বেরিয়ে গেলেই হয়ে যেত, কিন্তু ওর যেটা অভ্যেস, পুরনো অভ্যেস, ওই কনভয় থেকে নেমে ওই গুন্ডাদের লেলিয়ে দেওয়া, গুন্ডারদের দিয়ে আক্রমণ করা। কালকেও ঠিক একই ঘটনা ঘটিয়েছে। এখানে তো কিছুই হতো না যদি ও বেরিয়ে চলে যেত। এই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকেও আছে যে যখনই দেখা হয় প্রথম হামলাটা আপনারা করেন। এটা ও গল্প করতে পারে, কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা ঠিক তার বিপরীত। ও একেবারেই প্রত্যেকটা গোলমাল পরিকল্পিতভাবে করে। কুচবিহারের মাটি বটে, কিন্তু রাজ্যের একজন মন্ত্রী এবং কেন্দ্রের একজন মন্ত্রী, তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে ওপেন রাস্তার মধ্যে। এটা কি রাজনীতির জন্য খুব ভালো বিজ্ঞাপন একটা? ওর সাথে তো আমার গোলমাল হওয়ার কোনো কথাই না, গোলমাল হওয়ার কোনো কারণও নেই। কিন্তু আমার কর্মীদের যদি আমার সামনে হেনস্থা করে, আমার কর্মীদের যদি মারধর করে, গাড়ি ভাঙচুর করে, তা আমাকে নেমে তো প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। একটা ছবি আমাদের দেখাতে পারবেন না যে ওরা যখন আক্রমণ করেছে আমাদের লোকদের, আমাদের কারো হাতে কোনো লাঠি ছিল বা কোনো অস্ত্র ছিল? কারণ আমরা তো গোলমাল করতে যাইনি। বললাম যে সামাজিক একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তাও আমার সাথে হয়তো খুব বেশি হলে 6-7 জন ছেলে ছিল। কারণ একটা সামাজিক অনুষ্ঠানে আমার তো দল বেঁধে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। ওখানে আমাকে ওরা
সম্বর্ধনা দিচ্ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেটা দেখে অত মানুষ, দিনাটার সাধারণ মানুষ আমাকে সম্বর্ধনা দিচ্ছে দেখে হয়তো জ্বলে গেল। তাই আপনাদের এমনি ব্যক্তিগত সম্পর্কটা কিরকম একটু বলবেন? এটা কিন্তু গোটা রাজ্যের মানুষ জানতে চায়। আমার সাথে তো ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়ার কোনো কথা না। ও আমার ছেলের বয়সী, ছেলের চাইতেও হয়তো ছোট। তো তার সাথে আমার তো আর একই রাজনীতি করি না যে গদি নিয়ে টানাটানি হবে, ক্ষমতা নিয়ে টানাটানি হবে। ও ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো, সমস্যাটা কোথায়? কিন্তু ও নিজেকে এত সায়েন্সা মনে করে যে ও যেখান দিয়ে রাস্তা দিয়ে যাবে ওখানে দাঁড়িয়ে যদি আমি স্যালুট করতাম, কুর্নিশ করতাম, তাহলে হয়তো ও খুশি হয়ে ওখানে চলে যেত। এমনি নর্মালি আপনাদের এই যে ডুয়েলটা আর কি, যেটা বারবার আমরা দেখি, তারপর একটা জিনিস কমন, আজকেও আপনি বললেন যে আপনার সঙ্গে যারা ছিলেন কারুর হাতে কিছু ছিল না, অল্প কয়েকজন ছিল। বিজেপির তরফ থেকেও নিশীথবাবু ওই একই কথা বলেন, কিন্তু আপনাদের মধ্যে গন্ডগোল হলে মাঝে মধ্যে বোমাও পড়ে, মাঝে মধ্যে গোলাগুলিও চলে, এগুলো হয় আর কি। এটা কি করে হয় বলুন তো? কেউ যদি বলে যে গতকালের যে ঘটনা ঘটেছে তার মধ্যে উদয়ন গুহর কোনো দোষ আছে বা উদয়ন গুহর কোনো ইন্ধন আছে, সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। মন্ত্রিত্ব ছাড়া শুধু না, রাজনীতির থেকেই বসে যাব, রাজনীতিই ছেড়ে দেব। এই ঘটনার পর আপনারা তো বন্ধ ডেকেছিলেন, তো সেই বন্ধটা নর্মালি যখন বন্ধ ডেকেছিলেন আমাদের একটু আশ্চর্য লেগেছিল, কারণ আপনাদের দলনেত্রী নর্মালি এই বন্ধের পলিটিক্সটাকে খুব একটা সমর্থন করেন না, তার সেই মানে ভাবনা চিন্তার উল্টো দিকে হেঁটে বন্ধ ডাকা, কিন্তু তারপরে সেটা আবার প্রত্যাহারও করে নিলেন। এর কারণটা কি? বন্ধটা আমরাও পছন্দ করি না, আমরাও বন্ধ ডাকতে চাই না বা চাইনি, কিন্তু মানুষকে খানিকটা বোঝানো দরকার, খানিকটা তাদেরকে এটা জানানো দরকার। রাতের ঘটনা হয়তো অনেকেই বুঝতে পারেননি, জানতে পারেননি, কিন্তু এই যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারবার ঘটাচ্ছে এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং তারপরেও একটা সাধু সাধু ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবার জন্যই বন্ধ ডেকেছি। এবং যেহেতু রমজান মাস, ইফতারের সময় হয়ে যায় 6:45 নাগাদ, তার আগে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা কিছু কেনাকাটা করেন, ফল টল, তো কাজেই পরবর্তীকালে চিন্তা ভাবনা করে 4টের সময় বন্ধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনার বিরুদ্ধে বারবার দুটো অভিযোগ সব থেকে বেশি ওঠে। এক, আপনি কুকথা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিচ্ছেন, কি কিছু কিছু মন্তব্য করছেন যেগুলো নিয়ে বিতর্ক হয়। আর দুই হচ্ছে হিংসা। এই দুটো কেন? মানে যেখানে রাজনীতিক এরকম একটা ঐতিহ্য আছে, এগুলোর কি খুব একটা জায়গা থাকে? প্রথম কথা হচ্ছে, আপনি দিনহাটা তো দূরের কথা, সারা কুচবিহার জেলায় একটা লোককে এনে দাঁড় করাতে পারবেন না যে যাকে আমি থাপ্পড় মেরেছি, খুঁজে পাবেন না। আর আমি কাউকে গালাগালি করি না, কিছু রাজনৈতিক কথা হয়তো বলি, অনেক সময় হয়তো এমন কথাও বলি যেটা না বললেও পরে মনে হয় যেটা না বললেও হতো। এই ধরুন 5 মাস আগে, বোধহয় 20শে নভেম্বর, আপনি তখন বলেছিলেন যে ওই বিজেপি কর্মীদের বাড়ির থেকে বার করে বুঝে নেবেন। মানে এগুলো বলার পর পরবর্তী সময় খারাপ লাগে যে কেন বললাম। বুড়িরহাটে যেদিন এই নিশীথ প্রামাণিকই গিয়ে আমাদের কর্মীদের মারধর করলো, বাইক পুড়িয়ে দিল, পার্টি অফিস ভাঙচুর করে চেয়ার টেবিল সব ভেঙে দিল, সেদিন বক্তৃতা দিতে গিয়ে, বক্তৃতা মানে তাৎক্ষণিক ব্যাপার, ওখানে কোনো সাজানো মিটিং নয়, বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বুড়িরহাটে বিজেপি কর্মীরা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে তার ব্যবস্থা করতে হবে। বলিনি যে বাড়ি গিয়ে আক্রমণ করো। না, মানে এইরকমই আর কি, কিছু কিছু অসাধারণ আপনার কিন্তু কোট আছে, আপনি যাই বলুন, আমি জানি না পরে নিশ্চয়ই খারাপ লেগেছে, বা আপনি যেটা বললেন মাঝে মধ্যে মনে হয় না বললেও হতো, ঠিক যেরকম ওই বলেছিলেন যে পৃথক রাজ্যের দাবি করলে একটা হাঁটুও আস্ত থাকবে না। এইগুলো ওই সবই রাজনৈতিক ভোকাল টনিক। তার মানে যে যারা রাজ্যকে ভাগ করতে চায়, যারা কুচবিহারকে ভাগ করতে চায়, এবং তাদেরকে পেছন থেকে যারা উস্কাইয়ে দেয়,
তাদের সম্বন্ধে বলেছিলাম যে রাস্তায় নেমে আলাদা রাজ্যের দাবি করলে পরে পরিস্থিতি এমন হবে যে তাদের হাঁটু ভেঙে যেতে পারে। তো একটা রাজ্যের যদি কেউ দাবি করে, আলাদা রাজ্য তৈরি করার চেষ্টা করে, পাল্টা তো আর একটা প্রতিপক্ষ হবে সেই রাজ্যকে অটুট রাখবার জন্য। স্বাভাবিকভাবে একটা সংঘর্ষ হতে পারে, গোলমাল হতে পারে, তার থেকে এটা হতে পারে। আপনি নিজের দলের ছেলে মেয়েদেরও ছেড়ে কথা বলেন না, মানে গত সপ্তাহেই বলেছেন যে আপনারা সরকার থেকে টাকা পয়সা এনে দেবেন, সেগুলো নিয়ে যদি কেউ নয় ছয় করে কাউকে ছেড়ে কথা বলবেন না। এটা আপনি কাউকেই ছাড়েন না আর কি ব্যাপারটায়। না, এটা আপনি কেমন করে আশা করলেন যে ধরুন সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 100 দিনের কাজ, কেন্দ্রের টাকা দেবার কথা, 2 বছর বাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সেই টাকাটা কষ্ট করেই দিচ্ছেন, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে সেই টাকাটা তিনি কাউকে পাইয়ে দিচ্ছেন। যারা বেনিফিশিয়ারি, যারা 2 বছর ধরে এই তালিকায় ছিলেন, তাদেরকে টাকাটা দিচ্ছেন। এবার সেই টাকার থেকে যদি কেউ ভাগ নেবার চেষ্টা করে তো তাকে কি ছেড়ে দেওয়া উচিত আপনি বলুন? এই জন্যই বলে আপনি ওই গত সপ্তাহে দিনহাটার একটা স্কুলে ওখানে আপনি যখন বক্তব্য রাখছিলেন খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমার চাকরি চলে গেলে আপনাদের চাকরিও থাকবে না, কাজ করতে হবে। এটা তো কর্মীদের বলতে হয় একটু চাঙ্গিয়ে দেওয়ার জন্য। আমার এলাকার ফলাফল খারাপ হলে আমি বিবেকের দ্বারা তিরস্কৃত হই, তাহলে আমি কেন অন্য কর্মীদেরও বলবো না যে তোমাদেরও তিরস্কার করা হবে? মানুষ এত কাজ, এত সুযোগ সুবিধে দেওয়ার পরেও যখন আমাদের ভোট দিচ্ছে না, তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না, দায়ী নিশ্চয়ই উদয়ন গুহ, বা দায়ী তার বিধানসভা কেন্দ্রে যারা তার সহকর্মীরা আছে তারা। তো তিরস্কারটা সব জায়গাতেই হওয়া উচিত। এই যে একটা কমন আপনাদের প্রচার যে সবকটা আসনে বিধানসভার সময়ও বা লোকসভার সময় ওই একা দলনেত্রী দাঁড়িয়ে আছেন, ওনার নামেই পুরো ভোটটা হয়ে যাবে, এই প্রচারটা এখন শুধু এই প্রচারের মাধ্যমে পুরো জিনিসটা করে ফেলা সম্ভব? এটা আপনাদের সুবিধে না অসুবিধে এই একটা প্রচার? আমরা একটা কথা বলি, আমরা কখনো এটা বলি না যে দলনেত্রী দাঁড়িয়েছেন ওনার কথাতেই সব ভোট হয়ে যাবে। কিন্তু ওনার যে কাজ, ওনার যে মানুষের প্রতি নিষ্ঠা, মানুষের প্রতি ভালোবাসা, আবেগ, সেইটাকে যদি আমরা জনগণের কাছে ঠিকমতো তুলে ধরতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব, অনেকটা এগিয়ে যাইও। আমি হাত গুটিয়ে বসে থাকবো, আমি কাজ করব না, আমি মানুষের সাথে যোগাযোগ রাখবো না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে গিয়ে বলবো যে ওনাকে ভোট দিন আর মানুষ আমাকে ভোট দিয়ে দেবে, এটা হয়? উদয়ন গুহ কি খুব রাগী, মানে আপনার কি খুব মাথা গরম? না, আমার তো অনেকগুলো সমস্যা আছে, আমি কম কথা বলি, লোকে ভাবে যে আমি দাম্ভিক, কিন্তু দাম্ভিকতা আমার একদমই নেই। কিন্তু কথাটা কম বলি ছোটোবেলার থেকেই, এই বয়সে এসে সেটাকে বদল করা যাবে না। যারা মনে করেন দাম্ভিক তাদের কাছে ক্ষমা চাইতে পারি, তাদের কাছে বলতে পারি যে আমাকে ভুল বুঝবেন না, এর বাইরে আমার কিছু করার নেই। আর রাগও সেরকম নেই, রাগ থাকবে না তো হয় না, কিন্তু রকচটা আমি নই। মানে আপনার রাগটা শুধু যা দেখছি ম্যাক্সিমামটাই নিশীথ বাবুর জন্য আর কি। কিন্তু একটাই সমস্যা, এইবার যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ঠাহিনী আছে তাতে তো রাগ ঠাগ হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, কি করা যাবে, মানে যার বাস হচ্ছে নদীতে, নদীর মধ্যে যদি আমার বাস হয় তাহলে কি আমি কখন জল বাড়লো, কখন জল কমলো, কখন কুমির এলো, এইসব নিয়ে কেউ চিন্তা করবে? আমার তো বাসই নদীর মধ্যে। কেন্দ্রীয় বাহিনীকে দেখে ভয় পেলে আমাকে রাজনীতি করা চলবে? ওই জন্য বোধহয় আপনি দিনহাটা বাহিনীর কথা বলেছিলেন, মানে দিনহাটা বাহিনী ভার্সেস কেন্দ্রীয় বাহিনী, এই টক্করটা কিরকম হয়? দিনহাটা বাহিনী মানে 6 নভেম্বর আপনি বলেছিলেন যে আমাদের দিনহাটা বাহিনী আছে, ওরা যতই কেন্দ্রীয় বাহিনী আনুক। যারা
মানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটে জিতবার চেষ্টা করে, তো কুচবিহারের মানুষ, সীমান্তবর্তী এলাকার মানুষ, তাদেরকে প্রতিরোধ করে যারা কাজের মানুষ তাদেরকেই জেতাবেন। তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা পাওয়ানো নয়। এই আপনাদের বেশ কিছু দাওয়াই আছে, আগে যেরকম দমদম দাওয়াইয়ের কথা শোনা যেত, পরবর্তী ক্ষেত্রে আমরা ওই উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো বীরভূম থেকে দেখেছিলাম। কোচবিহার দাওয়াইটা কীরকম? কোচবিহারের কোনো আলাদা দাওয়াই নেই। কোচবিহারের মানুষের সেরা খাবার হচ্ছে শুটকি মাছ, আর শুটকি মাছ বেটে একটা খাবার তৈরি করেন, তাকে শীতল বলে। সেই দুটো হলে কোচবিহারের মানুষের আর কিছু লাগে না। কোনো আলাদা কোনো দাওয়াই দরকার নেই। অসুখ হলেও শুটকি খেতে, সুস্থ অবস্থাও শুটকি খান, অসুস্থ অবস্থাতেও শুটকি খান। ঘরের লোকের জন্য কি দাওয়াই? এটা তো অতিথিদের জন্য। ঘরের লোকেরা তো মানে একেবারে ঘরেরই লোক, তাদের তো হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। করে ভবিষ্যতে ডেফিনেটলি আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ। দেখুন, রাজনীতিটা তাতে সিলেবাস বহির্ভূত বিষয় টিষয় করাটা রাজনৈতিক চমকের মধ্যে পড়ে, কিন্তু সিলেবাস একটা থাকে, জানেন তো, রাজনীতিক সিলেবাসে অনেক কিছু থাকে যেগুলো একদম পুরো কপি বুক স্টাইলে একদম পড়ে তারপর ঠিক সেই অনুযায়ী কিছু কিছু কাজকর্ম হয়ই হয়। এই যেরকম ধরুন প্রহারেণ ধনঞ্জয়, এই শব্দটা একটা সিলেবাসের মধ্যে আলাদা একটা চ্যাপ্টার আছে রাজনীতির সিলেবাসে আর কি। সেইটা এই কোচবিহারে একদম প্রত্যক্ষভাবে আমরা দেখতে পেলাম। কাজী দিনহাটার ঘটনা সিলেবাস বহির্ভূত কোনো ঘটনা যে নয়, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আরেকটা বিষয় আমরা কিন্তু আজ নিশ্চিত হয়ে গেছি, সেটা হলো রাজনীতির কিছু কিছু রোগ থাকে, সিলেবাসের মধ্যে থাকা রোগী, যে রোগগুলো কিছুতেই সারে না, দুরারোগ্য। এই না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কড়া বার্তা দিচ্ছেন, তারপরেও কেন কাটমানির লোভ ছাড়তে পারছেন না তার এই তৃণমূল কর্মীদের একাংশ? এইটা কিছুতেই বোধগম্য হবে না। এই বিষয়ে এবার কিছু কথা বলতে হবে, জানেন তো, যে এই সিলেবাসের মধ্যে থাকা, সিলেবাসের বাইরে থাকা, বা কিছু কথা শোনা, কিছু কথা না শোনা, এই গোটা বিষয়গুলো কেন হয় আর কোথায় হয়, কিভাবে হয়, এগুলো বুঝতে গেলে কিছু কথাও বলতে হয়, যে কথাগুলো অন্তত আজকে না বললেই নয়। এই মাস থেকে 100 দিনের টাকা দিচ্ছে রাজ্য সরকার। 100 দিনের কাজের টাকা আর কি সরকার বলে দিয়েছিল যে এবার তারা নিজেরাই টাকা মেটাতে শুরু করে দিয়েছে। এবার কেন্দ্র বাংলার শ্রমিকদের বঞ্চনা করছে, এই প্রচারটা জোরদার হয়েছে। সেখানে তারা কতটা শ্রমিকদের পাশে, সেইটা বোঝাতে তারা রাজ্য এই যারা কাজকর্ম করেছে 100 দিনের কাজ, তাদের হকের টাকা মিটিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো প্রচার তুঙ্গে উঠেছে। এই রকম সময় জলপাইগুড়ির সাঁকোয়া ঝোড়া 1 নম্বর পঞ্চায়েতে 100 দিনের শ্রমিকদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল, আর তাও আবার যাত্রার বিরুদ্ধে না, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এবার অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো বলতে হয় অভিযুক্তরা মানুষ বিরোধী কোনো কাজ করেননি, করেছেন দল বিরোধী কাজ। কারণটা একবার ভেবে দেখুন, এই যে টাকা মেটাচ্ছে রাজ্য সরকার তাকে এমনি এই চরম আর্থিক টানাটানি, তার মধ্যেও 100 দিনের টাকা দিচ্ছে রাজ্য সরকার। তার আগে এই অভিষেক চাপে ফেলে দিয়েছিলেন, নিজের এলাকায় এই সমস্ত 100 দিনের টাকা দিতে শুরু করে দিয়েছিলেন, বলেছিলেন যে সরকারকে বলেছিলাম সরকার পারছে না, আমরা দিয়ে দিচ্ছি। এবার এই রকম প্রচার যে কোনো মানে সরকারের ওপরই চাপ বাড়ায়, অথবা সরকারকে পথ দেখায়, এটাও হতে পারে। যে কোনো কারণেই হোক, সরকার কিন্তু তারা নিজেরা এখন এই 100 দিনের টাকাটা দিচ্ছে এই টানাটানির বাজারে। এটা চাইছে কেন? যে এই প্রচারের সুযোগটা তারা তো পাচ্ছে, যে যত বঞ্চনা করে কেন্দ্র, যত মানুষের পাশে দাঁড়ায় রাজ্য সরকার, মানে ধরো এই সরকারটা কমন নিয়ে নিলাম। এবার এই প্রচারের সুযোগটা যদি কোথাও গিয়ে কাটমানি নেওয়ার অভিযোগের আড়ালে চলে যায়, তাহলে
প্রচারটাই তো মাঠে মারা গেল। তাহলে তো দল বিরোধী কাজই করে বসেছেন এই অভিযুক্তরা, কারণ দলকে বিপাকে ফেলেছেন, দলের প্রচারটাকে কোথাও গিয়ে অন্যভাবে অন্য অভিযোগের আড়ালে নিয়ে চলে গেছেন, পুরোটা তো মাঠে মারা গেল। আর মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যাদের টাকা পাওয়ার তারাই যেন টাকা পায়, মানে কষ্টের টাকা তো, এইগুলো আলাদা করে নির্দেশ ছিল কি না সেটা যারা টাকা পয়সা পেয়েছেন বা তখন তাদের থেকে টাকা যাদের ঘরে গেছে বলে অভিযোগগুলো ওঠে, মানে যখন ওই কেন্দ্র টাকা পাঠাতো আর কি, সেই সময় পরিস্থিতি আলাদা ছিল। তখন তো কেন্দ্রের অনেক টাকা পয়সা আছে, কেন্দ্রের টাকা পরের ছেলে পরমানন্দ, ওই রকম ব্যাপার আর কি। তো এইখানে তো রাজ্যের টাকা, কষ্টার্জিত টাকা, সেই টাকা যদি আবার কেউ এইভাবে উদরস্থ করে নেয়, এবং শুধু টাকাটা উদরস্থ না করা না, তার সঙ্গে সঙ্গে যে প্রচারটা পাও না হাতে টাকা খরচের বদলে আর কি, সেই প্রচারটাকেও যদি কোনো কারণে যথারীতি কোটরে ঢুকিয়ে দেয়, তাহলে তো সেটা দলকে ঠকানোরই শামিল, তাই না? তো রোজ হিসাবে দেখতো 4,000 কি 3,500 ঢুকেছে। তার মধ্যে আপনারা কত পেয়েছেন? আমাদের 500 টাকা, বাকি সব টাকা দিয়ে দিত। সন্দেশখালীতে সন্ত্রাসের অভিযোগ ভোলেননি নিশ্চয়ই। 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকলেই নেতার হাতে তুলে দিয়ে আসতে হতো বলে অভিযোগ উঠেছিল। না দিলে কি হতো? তাহলে পালিশ হবে, এই যে লাঠি পালিশ হবে, কোদাল মার চাষ দিবে, ছোট মোটো এত বড়। 100 দিনের কাজের কেন্দ্রীয় টাকা এখনও আসেনি। রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দেওয়া শুরু করেছে, সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। অভিযোগ, টাকা ঢুকতে না ঢুকতেই কাটমানি চাওয়া শুরু করে দিয়েছেন তৃণমূলের কিছু নেতা। পঞ্চায়েতের মা হচ্ছে এখানে মিড ডে মিলে রান্না করে, উনি এসে আমার মাকে হুমকি দিচ্ছে। কেন? অঞ্জনার মা, অঞ্জনার হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটার জন্য তুলে দিয়ে আসে বাড়িতে গিয়ে। এই ওই জটিলা বলছে কি যে অঞ্জনার মা তোমার মেয়ের টাকা ঢুকছে, আমারে দিয়ে আসতে বলুন। মানে কিসের টাকা ঢুকেছে সেটা? 100 দিনের। কাটমানি না দিলে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। আমাদেরকে দেখে নিবে, এমনকি ওই রাস্তায় আমরা চলাচল করতে পারবো না। এক্স পঞ্চায়েতের শাশুড়ি হুমকি দিলেন যে টাকা না দিলে আমাদেরকে ওইদিকে যেতে দিবে না। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। পঞ্চায়েতের হাজবেন্ড আমাকে মারার জন্য, ওনাদের গালামাল দোকান আছে, উনি দোকান থেকে নেমে আমাকে মারার জন্য হুমকি দিচ্ছেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আমার হাজবেন্ডকেও বলছিল যে দেখে নিব, মার্ডার করে নিব। আজকে প্রমাণ হলো যে সত্যিকারের 100 দিনের টাকা সাধারণ মানুষ পায় না। ওরা হচ্ছে সম্পূর্ণ ওরা বিরোধী, আর আমার পরিবার যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা আলাদা, ওরা যে দলের সঙ্গে যুক্ত সেটা সম্পূর্ণ আলাদা। কাজেই ভোট আসলেই ওরা প্রত্যেকবার এরকমই করে। কি বলছে জেলা তৃণমূল? কোনো যে নেতাই হোক না কেন, যে কোনো দলের নেতাই হোক না, যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা। দলীয় তদন্ত কবে শেষ হবে, কবে ব্যবস্থা নেবে শাসক দল? আচ্ছা, জলপাইগুড়ির সাকোয়াঝোড়ায় এখন যে অভিযোগ উঠছে, মাসখানেক আগে সেই অভিযোগই তো উঠেছিল সন্দেশখালীতে। সেখানকার মানুষজন, সন্দেশখালীর মানুষরা, তারা তো অভিযোগ করেছিলেন যে 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর তার একটা বড় অংশ নজরানা হিসেবে দিতে হতো শেখ শাহজাহানের বাহিনীকে। এবার শেখ শাহজাহান তিনি তো এখন সিবিআই হেফাজতে, কিন্তু সন্দেশখালী মনে হচ্ছে খালি নেই, জানেন তো। বিরোধীরা অভিযোগ করছেন শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারির পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল সেটা দ্রুত পূরণ করার চেষ্টা করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বা প্রাক্তন অঞ্চল সভাপতি, এবং তাদের নাম ধাম দিয়েই তারা অভিযোগ করছেন। এবার সন্দেশখালীর সুখদোয়ানি ত্রিমোহিনী বাজারের কাছে নির্মল বাংলা প্রকল্পে রাস্তা তৈরির জন্য 30,000 ইট রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ ইট নাকি আজ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দেবব্রত এবং সঞ্জীব, দুই নেতা। বিজেপির দাবি, গ্রামবাসীরা প্রতিবাদ করলে তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত নাকি গুলি করার হুমকিও দেন। ওখানে এটার নতুন কি, এ তো এতদিন ধরে তো এই সমস্ত অভিযোগই শুনছি। দেবব্রত অবশ্য যথারীতি অস্বীকার করেছেন এই যাবতীয় অভিযোগ। বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করে লোক খেপানোর অভিযোগও করেছেন, মানে অভিযোগের পাল্টা অভিযোগ আর কি। কিন্তু সঙ্গে এটাও স্বীকার করেছেন যে ওই 30,000-এর মধ্যে কিছু ইট তারা নিয়ে যাচ্ছিলেন ক্যালভার্ট তৈরির জন্য।
মানুষের কাজের জন্যই তো নিয়ে গেছেন আর কি। কিন্তু লোকসভা ভোট সেটা তো ঘোষণা হয়ে গেছে, আর লোকসভা ভোটের দিন ঘোষণা যখনই হয়ে যায় তখনই তো আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়। তখন তো এরকম কালভার্ট তৈরির মতো নতুন কাজকর্মগুলো, সরকারি কাজকর্মগুলো চালানো যায় না, তখন তো সেগুলো বন্ধ থাকে। নতুন পরিষেবা চালু হলো কী করে, এই প্রশ্নের উত্তর অবশ্য তৃণমূল নেতারা দেননি। আমাদের কিছু ছেলেপুলে ইটটা বন্ধ করতে গেছিল, যার ইটটা যাতে চুরি না করে নিয়ে যায়, ওই ইটটা ওরা জোর করে কিছু ভ্যান নিয়ে এসে ইট লোডিং করে ওরা চুরি করে নিয়ে যাচ্ছিল। ছেলেরা গিয়ে আমরা স্বামী সাথে থেকে গিয়ে আমরা বাধা দিই। আর আমরা মিটিং এ যাচ্ছিলাম, সেই সময় ওরা সামনে এসে তর্ক বিতর্ক, এই অমুক সময় শাহজাহান এই করেছে, ঘরের টাকা দেয়নি, তোর টাকা দেয়নি, তারপরে আমাদের টাকা তুলে খেয়েছে, আমাদের ভোট দিতে দেয়নি, এই করে আমাদেরকে একটা ঘেরোয়া মতো করেছে, করে লোকজন জমায়েত করে এইসব আজে বাজে কথাবার্তা হেন সেন সব ছড়াছড়ি করছে, অন্য কোনো কিছু ঘটনা নেই। স্থানীয়দের বিক্ষোভের মুখে ওই সুখদোয়ানি ত্রিমোহিনী বাজারে একটা দোকানে নাকি আশ্রয় নিয়েছিলেন এই দুজন, তৃণমূলের অঞ্চল সভাপতি এবং প্রাক্তন অঞ্চল সভাপতি। তাদের উদ্ধার করতে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। ছবিতে আপনাদের দেখাবো, মারমুখী জনতার সামনে ভারসাম্য হারিয়ে ইটের পাঁজার ওপর পড়ে গেছিলেন এক পুলিশকর্মী। গ্রামবাসীরাই সেই পুলিশকর্মীকে তুলে তার উর্দির থেকে ধুলো ঝেড়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই পুলিশকর্মীর অস্বস্তি লাগছে, সেটা বুঝতেই পারছি, কারণ সাম্প্রতিককালে পুলিশের কি ভূমিকা ওখানকার মানুষজন দেখেছেন এবং তাদের প্রতি পুলিশের প্রতি আর কি ওখানকার মানুষজনের কি মানসিকতা ছিল সেটা তো এই পুলিশকর্মীরা ঠিক ভুলে যাননি। আজকে নিশ্চয়ই তাদের মনে হচ্ছে তাহলে কিছু কাজকর্ম করলে, মানে কাউকে গ্রেফতার করার মতো বিষয়গুলো যদি করে ফেলেন, তাহলে মানুষজন কিন্তু তাদেরও পাশে দাঁড়ান, তাদেরও সস্নেহে গায়ের ধুলো ঠুলো ঝেড়ে দিতে পারে। আপনারা বের করে দিন, বের করে দিন। গ্রামবাসীরা সন্দেশকালীর ওই পুলিশ কর্মীর গাত থেকে ধুলে যে ঝেড়ে দিচ্ছিলেন, এই ছবিটা কিন্তু প্রতীকী, জানেন তো, এক ভীষণ তাৎপর্যপূর্ণ। মুশকিল হচ্ছে ধুলো কি কম লাগিয়েছে। সিবিআইয়ের অভিযোগ ছিল যে সরবেরিয়া ইডির ওপর হামলার ঘটনার তদন্ত পুলিশ নাকি ভুল দিকে নিয়ে যাচ্ছিল। তারা অভিযোগ করেছে, আদালতেও জানিয়েছে যে 7 জনকে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল, তারা কেউ নাকি ওই ঘটনার সঙ্গে জড়িতই নন, বরং আসল অপরাধীকে আড়াল করতেই নাকি পুলিশ ওই 7 জনকে ফাঁসিয়ে দিচ্ছিল বলে সিবিআইয়ের অভিযোগ। এগুলো তারা আদালতে বলেছেন আর কি। এবার কেন্দ্রীয় এজেন্সির অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে ভাবুন তো, ধুলো সেটা কি খুব কম পড়েছে গায়ে? সেই ধুলো ঝাড়বেটাকে, বা কতদিনে ঝাড়বে? তৃণমূলের কথায় পুলিশ নিরাপরাধীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছিল, এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শাসক দলের গায়েও কি কম ধুলো লাগবে রে? এই সন্দেশখালীতে গণ অভ্যুত্থানের পর এই প্রথম বসিরহাট অঞ্চল গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি কিন্তু ওখানে গিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। কয়েকটা প্রশ্ন আছে জানেন তো। প্রথম প্রশ্ন, সন্দেশখালীর ড্যামেজ যদি পুলিশই ম্যানেজ করে ফেলে, তাহলে কেন বারাসাত রেঞ্জের ডিআইজি সহ একাধিক পুলিশ অফিসারকে রাজ্য বদলি করে দিল? দ্বিতীয় প্রশ্ন, সন্দেশখালীর ক্ষোভ বিক্ষোভ যদি সামাল দেওয়াটা হয়েই গিয়ে থাকে, তাহলে কেন বসিরহাট কেন্দ্রে প্রার্থী বদল করলো তৃণমূল? তাহলে কি সন্দেশখালীতে এখনও যা পরিস্থিতি, সেটা তৃণমূলের কাছে আউট অফ সিলেবাস?
রাজনীতি যারা করেন তাদের কাছে সিলেবাসের বাইরে কিছু আছে বলে কিন্তু কখনো মনে হয় না, সব মনে হয় তারা সবটা জানেন, সব তাদের হিসেবের মধ্যে আছে। এটা অবশ্য ঝানু রাজনীতিকদের ক্ষেত্রে ঘাটে, কিন্তু যারা অন্য জগৎ থেকে রাজনীতিতে আসেন তাদের যে কিছুটা সময় লাগে এটা কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, জানেন তো। হুগলির তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল যে এলাকার বন্ধ কলকারখানা খোলার বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, তার উত্তরে রচনা যা বলেছেন তাতে শিল্প ওটা শুধু রাজনীতি বিষয়টা যে এখনও তার সিলেবাসে আসেনি সেটা কিন্তু স্পষ্ট। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে, ওর কাছে দেখতে পাবেন, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটায় এসে, কদিন পরেই বুঝতে পারবে। বলি যে ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসে যারা প্রার্থী হন বা নেতা হন তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়। শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারে। কর্মসংস্থানের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? কর্মসংস্থান মানুষের দিদি করছে, দিদি ছেলে মেয়েদের জন্য ভাবছেন, দিদি বার্ধক্য ভাতা চালু করেছেন, দিদি সবুজ সাথী চালু করেছেন, দিদি স্বাস্থ্য সাথী চালু করেছে, দিদি শিক্ষাশ্রী করছে, দিদি রূপশ্রী করছে, দিদি কন্যাশ্রী করছে, সবই দিদি করছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এ কথা শুনেছি, কিন্তু ওই ধোঁয়া দেখলেই যে কলকারখানার খোঁজ পাওয়া যায় এটা জানা ছিল না। এটা আজকাল এই দিকে নজর রাখতে হবে আর কি। মুশকিল হচ্ছে ধোঁয়া তো বিভিন্ন কারণে ওঠে টোঠে, যাই হোক সব ধোঁয়ার পেছনেই একটা হয়তো ভবিষ্যতে শিল্প লুকিয়ে থাকে, এইটা মাথার মধ্যে রাখতে হবে। এই জন্যে রচনা বন্দ্যোপাধ্যায় পথিকৃত হয়ে থাকবেন। দেখুন এটার মধ্যে কিন্তু অন্যায় নেই, এটা যে সবাই মিলে এরকম রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছেন তারও খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসার অধিকার সবার রয়েছে এবং সবাইকেই যে ঝানু রাজনীতিক হয়ে রাজনীতিতে আসতে হবে এটাই বা কে মাথার দিব্যি দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে খেলার যে নিয়ম, আপনি ফুটবল খেলতে নামলে আপনাকে কিন্তু ওই বুট টুট পরে ওই একটা বলের পেছনে 11 জন দৌড়বে এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়েই নামতে হবে, তাই না? এবার কিন্তু সেটা যদি আপনি প্যাড গ্লাভস পরে ফুটবল খেলতে নামেন তাহলে কি লোকে অন্যরকম ভাববে না? মানে সোজা বাংলা একটুখানি প্রস্তুত হয়ে এলে ব্যাপারটা বেশ ঠিকঠাক লাগে আর কি। দেখুন রচনার পাশে বসে থাকা 2 তৃণমূলের বিধায়ক তারা হাততালি দিয়েছেন যথারীতি, কিন্তু বিরোধীরা তাদের তো আর কোনো বাধ্যবাধকতা নেই হাততালি দেবার, তাই তারা যথারীতি কটাক্ষ করে গেছেন। সেটাই এখন হজম করতে হচ্ছে তৃণমূল প্রার্থীকে। আশা করি রাজনীতি আরেকটু সড়গড় হয়ে গেলে, সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেলে তাকে আর বিরোধীদের এরকম কটাক্ষের শিকার হতে হবে না। রচনা হয়তো শিখে যাবেন স্বাস্থ্যসাথী আর কন্যাশ্রীতে সামাজিক উপকার হয়, কর্মসংস্থান হয় না। দেখুন রাজনীতির সিলেবাস বুঝে গেলে অন্য জগৎ থেকে আসা লোকজনও কিন্তু পোড় খাওয়া নেতাদের মতো কথাবার্তা বলতে শুরু করেন। এটা কিন্তু আমরা হাতে গরম প্রমাণ পেয়ে গেছি। সিরিয়াসলি এই যে জগৎ থেকে রচনা এসছেন সেই জগৎ থেকেই তো, সেই চলচ্চিত্র জগৎ থেকেই তো শতাব্দী রায়ও এসছেন। আজ তৃণমূলের বীরভূম কোর কমিটির বৈঠক ছিল, সে বৈঠকের পর ওই বীরভূম কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেছেন গোষ্ঠীদ্বন্দ্ব নাকি তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে, তাই ওসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। এবার এই বক্তব্যটা রাজনীতির সিলেবাসের মধ্যে বেশ একটা দার্শনিক বিষয় হিসেবে এটা চিহ্নিত হয়ে থাকবে, একটা নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি। কিন্তু তৃণমূলের জন্য আবার এই বিষয়টা বা এই বক্তব্যটা কতটা মানে মেনে চলা সিলেবাসের মধ্যে পড়বে সেটা নিয়ে অবশ্য একটু সংশয় থেকেই যাচ্ছে। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। জাস্ট দুটো স্লোগানের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো। একটা ওই ছোটোবেলায় শুনেছিলাম, তখন ওই ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর চারপাশে ওই সেই স্লোগানটা খুব শোনা গেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। আর পরবর্তীটা সেটা লালু প্রসাদ যাদবের সৌজন্যে,
जब तक समोसा में रहेगा आलू तब तक बिहार में रहेगा लालू। এইটা সেই সময়ের স্লোগান। এবার সেইগুলোই শুনে শুনে মনে হচ্ছিল কোথাও এগুলোর মধ্যে মানে রাজনীতির আসল পুটটা লোকানো থাকে। মানে জবে থেকে যতদিন তৃণমূল থাকবে ততদিনই গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। শতাব্দী রায় কি এটাই বোঝাতে চাইলেন? শতাব্দী রায়ের কথা কিন্তু বোঝা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বটা মানে মানুন চাই না মানুন, তৃণমূলের বাকি নেতারা তারা চেনার ভান করুন বা বিস্ময়ের চোখে মানে ছানাবড়া করে তাকান, এটা আসলে তৃণমূলের চেনা সিলেবাস। সেজন্যই কি গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ফিরহাদ হাকিমের অস্বস্তি বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছেন মন্ত্রী জাভেদ খান। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রীর দাবি হচ্ছে যে কলকাতা শহরে প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে, জলাভূমি বোঝানো হচ্ছে, তৃণমূল আমলেও সেই বেনিয়ম চলছে সমান তালে। অথচ খেয়াল করে দেখুন, কলকাতার মেয়র বলেছিলেন যে তারা ক্ষমতায় আসার পর পুরসভা করা হয়েছে, বাম আমলের মতো বেনিয়ম এখন আর হয় না। ফিরহাদ যা বলেছেন তার উল্টো সুর পুরো জাভেদ খানের গলায়। এটাও কি তৃণমূলের সিলেবাস মেনে হচ্ছে? মেয়রের বিরুদ্ধে তৃণমূলের একাংশ মুখ খুলছেন, এককাট্টা হচ্ছেন, এটার মধ্যেও কি ওই নবীন প্রবীণ সংঘাতের একটা চেনা সিলেবাস রয়েছে? কলকাতা হচ্ছে, তপসিয়া হচ্ছে, সব জায়গায় পিকনিক গার্ডেন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, এখনও আমাদের সময় অনেক জায়গায় যেরকম হয়েছে আমি তো অস্বীকার আমরা করতে পারি না। রাত্রের অন্ধকারে অসাধু প্রমোটার আছে, ল্যান্ড গ্র্যাবার আছে, তারা করেছে। কার যে কখন বোধোদয় হয়ে যায় এটাই বুঝতে পারি না, জানেন তো। শুধু এটাও বুঝি না তার সঙ্গে বোধোদয়টা যখন হয় তখন সেটা ঠেকানোর বন্দোবস্ত করেন না কেন? এটা তো বুঝতেই পারেন। আপনাদের মতো জ্ঞানী গুণী প্রাজ্ঞ লোকেরা এটা তো নিশ্চিতভাবেই জানেন যে একবার যদি এরকম বেআইনি নির্মাণ হয় তার ফলাফল কী হতে পারে। এই বোধটার সঙ্গে সঙ্গে যদি সেই অনুযায়ী বন্দোবস্তটা করা হতো, তিনিও যদি তার মতো করে প্রত্যেকে নিজের মতো করে উদ্যোগী হতেন, তাহলে কি আমাদের সহনাগরিকদের হারাতে হতো এইভাবে? আজ তার সঙ্গে সঙ্গে যে কথাবার্তা এগুলো তো ওই বাজ বিচার করে ছুটবে না, ইন জেনারেল পুরসভার দিকে ছুটবে, সরকারের দিকে ছুটবে, সবথেকে বড় কথা শাসক দলের দিকে ইন জেনারেল ছুটবে অভিযোগের তীরগুলো। তার থেকে কি সবাই গা বাঁচিয়ে থাকতে পারবেন? গায়ে তো কোনো না কোনো সময় আঁচ লাগবেই, যেটা এই মুহূর্তে মেয়রের লাগছে। আজ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন ফিরহাদ হাকিম। এবার গার্ডেন রিচের ঘটনার পর আজকেই প্রথম তিনি ওই ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক করলেন। আমাদের সঙ্গে যখন আমার সাথে যেদিন কথা বলেছিলেন সেদিনই বলেছিলেন যে এই আধিকারিকদের গাফিলতি রয়েছে, এটা তার বক্তব্যের মধ্যে ফুটে বেরিয়েছিল সেদিন, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটাও আমাদের সঙ্গে কথা বলার সময় প্রথম তিনি ঘোষণা করেছিলেন। আজকে এই মিটিংয়ের মধ্যেই নাকি 15 নম্বর বড়র এক সাব ইঞ্জিনিয়ারকে ধমকেছেন ফিরহাদ হাকিম। বলেছেন এই আধিকারিকের ত্রুটির জন্যই নাকি এই 10 জন মানুষের মৃত্যু হয়েছে। পুরো বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে, এমনকি বিরোধীরা তাকে চোর বলে কটাক্ষ করেছে। গোটা বিষয়টা যে অত্যন্ত লেগেছে মেয়রের সেটা তো বোঝাই যায়। এইভাবে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযুক্ত প্রমোটারও ইতিমধ্যেই কিন্তু বলেছেন ইঞ্জিনিয়াররা সব জানতেন। ফিরহাদ হাকিমও বলছেন এই ইঞ্জিনিয়ারদের দোষ। তাহলে কোথাও গিয়ে গার্ডেন রিচের এই ড্যামেজ সিলেবাস মেনেই কি ম্যানেজের চেষ্টা হচ্ছে? খেয়াল করে দেখুন, অন্যের ওপর দায় চাপিয়ে দেওয়াটা এটা তো রাজনীতিকদের চেনা সিলেবাস। একদিন আগে যে ফিরহাদ হাকিম বললেন কলকাতার সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা অভিযান চালাবেন, তার কি হলো? বেনিয়ম আটকানো বা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টা কি রাজনীতির আউট অফ সিলেবাস, নাকি সেটা কোনোভাবে ওই আউট অফ সিলেবাস কাজকর্ম করতে গেলে নিজেদেরই আউট অফ সিলেবাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? বেশ কিছু এরকম উদাহরণ সেটা কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে।